ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকাল কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম। মাঠে আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 10 লাখ সদস্য। প্রায় 13 কোটি ভোটার মাতবেন ভোট উৎসবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের সর্বোচ্চ প্রস্তুতি ইসির। গণতান্ত্রিক উত্তরণে মাইল ফলক নির্বাচনের আশা। এবং একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের আশা তারেক রহমানের। সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা। ভোট সুষ্ঠু না হলে মাঠে নামার হুঁশিয়ারি জামায়াত আমিরের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকাল প্রায় 13 কোটি ভোটারের রায়ে নির্ধারিত হবে কার নেতৃত্বে চলবে আগামীর বাংলাদেশ। এবার নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোট। গণতন্ত্রের উত্তরণে এবারের ভোট মাইল ফলক হতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। ফারুক ভাই, রবিনের রিপোর্ট। শহর নগর থেকে গ্রামগঞ্জ প্রায় 3 সপ্তাহের অবিরাম প্রচারণা আর ভোটারদের মন কাড়তে প্রার্থীদের প্রাণান্তকর চেষ্টার পর এখন অপেক্ষা গণরায়ের। ব্যালটে ঠিক হওয়ার পালা। কারা জনগণের প্রতিনিধিত্ব করবেন আইনসভায়, কাদের উপর বর্তাবে আগামীতে রাষ্ট্র পরিচালনার ভার। এখন পর্যন্ত ভোটের পরিবেশ শান্তিপূর্ণই বটে। সাধারণের প্রত্যাশা নির্বাচনের দিনও থাকবে একই আবহ। এটাই আমার জীবনের প্রথম ভোট দেওয়া হবে এবার। আশা করি ভালোই থাকবে সব। শান্ত সুষ্ঠুভাবে ভোট হয়, ঠিক আছে, সবাই যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে। নির্বাচন ভালো হোক, এটা আমরা সবাই চাই। আমরা চাই দেশের নিরাপত্তা ঠিক থাকুক। 12 তারিখে ভোট দেওয়ার পরে যেন কোনো অশান্তি না হয়, কোনো হামগাম না হয়, কোনো মারামারি না হয়। নির্বাচনের দিনও আশা করব যেন পরিস্থিতিটা কন্ট্রোলে থাকে, কোনো গ্যাঞ্জাম না হয়। দেশের ইতিহাসে এবার প্রথমবারের মতো একই দিনে 2 ভোট। সংসদ নির্বাচনের সঙ্গে হচ্ছে সাংবিধানিক কিছু সংস্কার প্রশ্নে গণভোটও। শেরপুর 3 আসনে প্রার্থীর মৃত্যুজনিত কারণে স্থগিত থাকায় বৃহস্পতিবার ভোট হবে 299 আসনে। এবারের নির্বাচনে মোট প্রার্থী 2028 জন, এর মধ্যে নারী মাত্র 83 জন। প্রার্থীদের মধ্যে রাজনৈতিক দলের ব্যানারে লড়ছেন 1755 জন, আর বাকি 273 জন স্বতন্ত্র প্রার্থী। এবারের নির্বাচনী দৌড়ে বিএনপির সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট। এককভাবে দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি আসনে প্রার্থী দিয়েছে বিএনপি। ধানের শীষের মনোনীতরা লড়ছেন 291 আসনে। হাত পাখা প্রতীকে দ্বিতীয় সর্বোচ্চ 258 প্রার্থী দিয়েছে ইসলামী আন্দোলন। 229 আসনে দাঁড়িপাল্লা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে জামায়াত। লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির 198 জন, আর শাপলাকলি নিয়ে নির্বাচন করছেন এনসিপির 32 প্রার্থী। বৃহস্পতিবার এসব প্রার্থীদের জয় পরাজয়ের ফয়সালা করবেন 12,77,11,899 ভোটার, যাদের মধ্যে 6,48,25,154 জন পুরুষ আর 6,28,85,525 জন নারী। তৃতীয় লিঙ্গের ভোটার 1,220 জন। 2/3 হতে পারে, বাট বিশ্লেষকরা বলছেন গণতান্ত্রিক উত্তরণে মাইল ফলক হতে পারে এবারের নির্বাচন, আর সেই জন্য ভূমিকা রাখতে হবে রাজনৈতিক দল, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সব অংশীজনকে। গণতন্ত্র ইজ মোর দেন ভোটিং, তাই না? ধরেন গণতন্ত্র দিকে যেতে হলে আপনার নির্বাচনের মাধ্যমেই যেতে হবে, এবং দেশে একটা বৈধ সরকার থাকা দরকার। সুতরাং একটা লিজিটিমেট গভর্নমেন্ট তখন তার মধ্যে একটা দায়বদ্ধতা কাজ করবে বলে আমি মনে করি। আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, নির্বাচনে হার জিত তো থাকবেই। এখন যে হারবে সে যদি অত্যন্ত হাসি মুখে পরাজয়টা স্বীকার করে বিজয়ী দলের সাথে হাত মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান করে, এইটা হবে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। এবার নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবেন 69 জন রিটার্নিং কর্মকর্তা ও 598 জন সহকারী রিটার্নিং কর্মকর্তা। ভোটের নিরাপত্তায় মোতায়েন থাকছে সেনা, বিজিবি, পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর 10 লাখ সদস্য। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। 299টি সংসদীয় আসনে ভোটের প্রস্তুতি চলছে। আমরা দেশের নানা প্রান্তের সেই ভোটের প্রস্তুতির খবর জানবো। খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমদাদুল হক। ইমদাদুল, সহকর্মীদের মাধ্যমে যারা দেশের নানা প্রান্তে আছে তাদের মাধ্যমে আমাদের জানাবেন সবশেষ প্রস্তুতির কি অবস্থা। জি যশো, আপনাকে ধন্যবাদ। আমরা জানি যে গতকালই দুর্গম এলাকায় আসলে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে গেছে এবং আজকে
দেশের বিভিন্ন জায়গায় নির্বাচনী সরঞ্জাম পৌঁছে যাচ্ছে এবং নির্বাচনী প্রচার প্রচারণা তো বন্ধ হয়ে গেছে। আপনি জানেন যে এখন যেটি হচ্ছে যে নির্বাচন অনুষ্ঠানের জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি আসলে গ্রহণ করা হচ্ছে এবং আমাদের সহকর্মী যারা আছেন দেশের বিভিন্ন প্রান্তে তাদের সঙ্গে আমরা যুক্ত হব। এই মুহূর্তে আমরা কাল ভোট উপলক্ষে কেন্দ্রে কেন্দ্রে যে পাঠানো হচ্ছে সরঞ্জাম, এই মুহূর্তে রাজধানীর বনানীতে আমরা যেতে চাই। বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে আছেন সহকর্মী সাইফুল রুদ্র, উত্তরায় কমিউনিটি সেন্টারে ওয়ালি সাকিব, চট্টগ্রামের শফিকুল আলম এবং আমরা সরাসরি প্রথমেই যাব রুদ্রর কাছে। রুদ্র, পারি যে এর আগেও আমি বলেছি যে রাত পোহালেই নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এবং এই নির্বাচনকে ঘিরে একেবারে শেষ সময়ের প্রস্তুতির মধ্যে যে বিষয়টি হচ্ছে যে সারা দেশের যতগুলো কেন্দ্র আছে সেই কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেয়া। তো এই নির্বাচনী সরঞ্জামের মধ্যে আছে নির্বাচনী ব্যালট, এবার 2টি ব্যালট যাচ্ছে প্রত্যেকটি কেন্দ্রে, এবং এই 2টি ব্যালটের মধ্যে একটি থাকছে সাদা রঙের ব্যালট এবং অপরটি হচ্ছে গোলাপি রঙের ব্যালট। আপনারা জানেন যে সাদা রঙের ব্যালটের মাধ্যমে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন, অর্থাৎ সংসদ সদস্য নির্বাচিত করবেন, তাদেরকে ভোট দেবেন, এবং গোলাপি রঙের ব্যালটের মাধ্যমে তারা হা এবং না ভোটের যে পদ্ধতি চালু করেছে সরকার, সেই ভোটটি তারা সেই গোলাপি রঙের ব্যালটের মাধ্যমে দেবেন। তো নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়ার বিষয়ে আমরা কথা বলছিলাম একজন সহকারী প্রিজাইডিং অফিসারের সঙ্গে। কথা বলে যেটি জানলাম যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী যে সরঞ্জামগুলো আছে সেগুলো পাঠানোর সব ধরনের প্রস্তুতি তারা শেষ করেছেন। তো কিছুক্ষণের মধ্যে, এর আগেও তারা বলেছিলেন যে কিছুক্ষণের মধ্যে সেই সরঞ্জামগুলো কেন্দ্রে কেন্দ্রে পাঠানোর কাজ শুরু করবেন। তো আমরা এই মুহূর্তে আছি রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে। এই কলেজের মাঝে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী সরঞ্জামগুলো পাঠাবে, এবং এখান থেকেই ঢাকা 17 আসনের যে 124টি কেন্দ্র আছে সেই 124টি কেন্দ্রে এই সরঞ্জামগুলো পাঠানো হবে। তো আসলে এই সরঞ্জামের মধ্যে আমি তো কিছু নাম বললাম যে ব্যালট আছে, অমোচনীয় কালি আছে, ব্যালট বক্স আছে। তো এই ধরনের মিলে প্রায় 40টিরও বেশি নির্বাচনী সরঞ্জাম প্রত্যেকটি কেন্দ্রে পাঠাবেন। এবং যেটি দেখলাম যে বিভিন্ন যে কেন্দ্রগুলো আছে, অর্থাৎ 124টি কেন্দ্র থেকে প্রিজাইডিং অফিসাররা এখানে এসেছেন, কোনো কেন্দ্র থেকে সহকারী প্রিজাইডিং অফিসার এসেছেন, তারা অপেক্ষা করছেন তাদের হাতে এই নির্বাচনী সরঞ্জামগুলো আসা মাত্রই সেগুলো একেবারে নিরাপত্তা প্রোটোকলের মধ্য দিয়ে তারা তাদের কেন্দ্রের সেই সরঞ্জামগুলো নিয়ে যাবেন। তো যেটা বলছিলেন যে প্রতিটি কেন্দ্রের জন্য আলাদা করে পুলিশ সদস্যদেরকে এখানে নিয়োজিত করা হয়েছে। তো সেই পুলিশ সদস্য এবং নির্ধারিত গাড়ি তাদের হাতে, তাদের কাছে পৌঁছা মাত্রই তারা এই সরঞ্জামগুলো এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তো আরও একটু জানিয়ে রাখি যে ঢাকা 17 আসনে 124টি ভোট কেন্দ্র আছে, এবং এই 17 আসনের ভোটার সংখ্যা 3,77,000-এর মতো, এবং এখানে প্রার্থী রয়েছেন 12 জন। তার মধ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে লড়ছেন খালিদুজ্জামান। তো আমার কাছে এখন পর্যন্ত নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া এবং গ্রহণের এই ছিল সবশেষ তথ্য। এখন যাচ্ছি উত্তরায়, সেখানে আছেন সহকর্মী ওয়ালিউল সাকিব, তার কাছে জানবো সেখানকার এই মুহূর্তের খবরাখবর। সাকিব। আপনাকে ধন্যবাদ। আমরা জানি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আর কিন্তু 17 ঘন্টাও বাকি নেই। তো সে কারণেই আমরা দেখতে পাচ্ছি যে রাজধানী ঢাকা সহ সারা দেশেই যে ভোট কেন্দ্রগুলোতে যে ভোটের সরঞ্জাম পাঠানোর প্রক্রিয়া সেটি কিন্তু পুরোদমে চলছে। এবং আমি যেখানে রয়েছি ঢাকা 18 আসনের এই উত্তরা কমিউনিটি সেন্টার, এখানে কিন্তু আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি যে এখানে যারা বিভিন্ন কেন্দ্রগুলোর দায়িত্ব রয়েছেন প্রিজাইডিং অফিসার, তারা কিন্তু সকাল থেকে এখানে এসে অপেক্ষা করছেন। এবং আমরা দেখেছি যে সকাল 8টার আগেই কিন্তু এখানে যে ঢাকা 18 আসনের 218টি কেন্দ্র রয়েছে সেগুলো সব সরঞ্জাম কিন্তু এখানে এসে পৌঁছেছে। তবে সকাল 10টা নাগাদ এখানে কিন্তু এই প্রতিটি কেন্দ্রে সরঞ্জামগুলো বুঝে দেওয়ার কথা হয়েছিল, তবে এখন পর্যন্ত সেই প্রক্রিয়াটি শুরু করা সম্ভব হয়নি। তো সে কারণে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যত প্রিজাইডিং কর্মকর্তা রয়েছেন তারা এখানে অপেক্ষারত আছেন। তবে এখানকার যারা সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছে যে কিছুক্ষণের মধ্যেই তারা এই সরঞ্জাম বুঝে দেওয়ার প্রক্রিয়াটি শুরু করতে পারবেন। তো একটু জানিয়ে রাখি যে এখানে আমরা যা সচরাচর সাধারণত যেমনটি জানি যে এখানে ব্যালট পেপার
আবার যে ব্যালট বাক্স থেকে শুরু করে অমরচীন কালি, তো ভোটের জন্য যে প্রয়োজনীয় জিনিসগুলো সব সরঞ্জাম কিন্তু আসলে এখানে এসে পৌঁছেছে। এবং আমি একটু বলতে পারি যে এখানে যে ভোট কেন্দ্রগুলোতে যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন আনসার ও ভিডিপি সদস্যরা, তারাও কিন্তু সকাল থেকে এখানে অপেক্ষারত আছেন। তাদেরকে কিন্তু দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে এবং তাদেরকে ব্যালট বাক্সগুলো বুঝিয়ে দেওয়া হবে। একটু বলে রাখি যে এই ঢাকা 18 আসন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানকার 218টি কেন্দ্রের মধ্যে 189টি কেন্দ্র কিন্তু গুরুত্বপূর্ণ অথবা ঝুঁকিপূর্ণ বলতে পারি, সেজন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে। তো এই মুহূর্তে আমরা চলে যাব চট্টগ্রামে, সেখানে সহকর্মী ওয়ালিউর সাকিব আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন উত্তরা থেকে, এবং এর আগে বনানী থেকে সাইফুল রুদ্র আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আন্তর্জাতিক পর্যবেক্ষক ও সাংবাদিকদের ব্রিফ করছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। সরাসরি যাব সেখানে। Stakeholder consultations and operational planning. Structured dialogue was maintained with political parties, civil society, and other stakeholders to strengthen confidence, participation, and mutual trust. Amendments to electoral laws and regulations were undertaken where necessary to enhance clarity, accountability, and compliance. Special emphasis was placed on voter registration. Through a nationwide voter list update, approximately 4.5 million new voters have been enrolled, including 2.7 million women, bringing the total number of registered voters to over 127 million with a high level of data accuracy. This effort was supported by our development partners, including United Nations organizations. For the first time, the Commission has introduced out-of-country voting through IT-supported postal ballots for Bangladesh diaspora voters. Despite a limited preparation and outreach period, the response has been encouraging, with approximately 0.8 million expatriate voters completing registration. At the same time, in-country postal voting has been undertaken for eligible categories of voters. For your kind information, a significant number of marked ballots have already been successfully returned through the postal system. All operational arrangements have been finalized, ensuring readiness for election day, that is tomorrow. Polling centers lists were finalized following multiple rounds of field level verification. All electoral materials, including ballot papers, have already been distributed to the returning officers in respective constituencies and are currently being distributed polling center-wise. Training programs for polling personnel have been conducted nationwide to ensure professionalism and strict adherence to electoral procedures. Public awareness activities related to voter participation are being conducted nationwide in coordination with relevant government departments. Ladies and gentlemen, by now, you may already know that both today and tomorrow have been declared government holidays to facilitate voter participation. Voting will take place in a single day, beginning at 7:30 in the morning and concluding at 4:30 in the afternoon. Presiding officers, assisted by assistant presiding officers and polling officers, will manage polling operations and counting at the polling stations in the presence of candidates or their authorized agents. হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রধান নির্বাচন কমিশনার দেশি বিদেশি পর্যটকদেরকে ব্রিফ করছিলেন। আমরা সরাসরি ছিলাম সেখানে। সিএসির বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বিঘ্ন করতে ডিএমপির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মিডিয়া সেন্টারে কথা বলছেন ডিএমপির মুখপাত্র তালেবুর রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে পুলিশের চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। আমাদের যে টহল কার্যক্রম সেটা অনেকটাই জোরদার করা হয়েছে। ইলেকশনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আশা করি সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আমরা ভোটারদেরকে একটা কথা আশ্বস্ত করতে চাই যে আপনারা নিশ্চিন্তে, নির্ভয় এবং নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে আপনাদের নাগরিক অধিকার প্রয়োগ করতে পারবেন। নির্বাচন কেন্দ্রিক যে নিরাপত্তা, আপনারা আজকে কোন বিশেষ কি রেখেছেন? আমাদের নিরাপত্তা ব্যবস্থাগুলো মূলত আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা আর নির্বাচনের দিন ভোট কেন্দ্রগুলোতে যে নিরাপত্তা ব্যবস্থা সেটা থাকবে। তার বাইরে আমাদের স্ট্রাইকিং টিম থাকবে, মোবাইল টিম থাকবে, রিজার্ভ ফোর্স থাকবে। এর বাইরে আমাদের যে বিশেষায়িত ইউনিটগুলো রয়েছে, বম ডিসপোজাল ইউনিট, সোয়াট, ক্যানাইন ইউনিট, তারপরে ক্রাইম সিন ভ্যান, এমনকি আমাদের যে অশ্বারোহী দল রয়েছে তারাও কিন্তু মাঠে মোতায়েন থাকবে। কিভাবে কাজ করবে? এখানে আমাদের যে নির্বাচন কমিশনের নির্দেশনা সেটা ইতিমধ্যে প্রত্যেক পুলিশ সদস্যকে পর্যাপ্তভাবে ব্রিফ করা হয়েছে। তাদের দায়িত্ব কর্তব্য কী হবে সে অনুযায়ী তারা কাজ করবে। যারা ভোট কেন্দ্রের দায়িত্ব পালন করবে তারা সংশ্লিষ্ট কেন্দ্রের যে প্রিজাইডিং অফিসার রয়েছে তার সাথে থেকে কাজ করবে এবং বাইরে অন্যান্য যারা কাজ করবে, বিশেষ করে স্ট্রাইকিং টিম এবং মোবাইল টিম, তারা কেন্দ্রের বাইরে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা স্বাভাবিক রাখার জন্য কাজ করবে। এই ক্ষেত্রে আমরা বর্তমানে যে মাঠে মোতায়েনকৃত অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, সশস্ত্র বাহিনী থেকে আরম্ভ করে অন্যান্য সবার সাথে সমন্বয় রেখে সার্বিকভাবে নির্বাচনের জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি করার জন্য কাজ করছি। সরাসরি ছিলাম ডিএমপির মিডিয়া সেন্টারে, ব্রিফ করছিলেন ডিএমপির মুখপাত্র তালেবুর রহমান। যশোয়া, এই আমরা দেখছিলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি অবস্থা এবং নির্বাচনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির কি অবস্থা আমাদের সহকর্মীরা আমাদেরকে এ বিষয়ে জানাচ্ছিলেন। সবশেষ এই ছিল আমার কাছে। জি, ডিএমপি কমিশনার ইমদাদ জানাচ্ছিলেন যে একটি সুষ্ঠু, সুন্দর, নির্বিঘ্নে যেন ভোট গ্রহণ হয় সেই চেষ্টা তারা করছেন। আপনাকে ধন্যবাদ ইমদাদ। আমরা আবারও আসবো আপনার কাছে। যাচ্ছি অন্য প্রসঙ্গে। কর্মসংস্থান তৈরি সহ $1 ট্রিলিয়ন অর্থনীতির প্রতিশ্রুতি উঠে এসেছে বিএনপির ইশতেহারে। প্রাধান্য পেয়েছে দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয়। ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার ছাড়াও বিদেশি বিনিয়োগ গুরুত্ব পেয়েছে দলটির ইশতেহারে। নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান বাড়ানোর প্রতিশ্রুতি দলটির। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করে শান্তিপূর্ণ দেশ গড়ার লক্ষ্য বিএনপির। মোরসালিন হক জুনায়েদের রিপোর্ট। ঘোষিত তফসিল অনুযায়ী শেষ হয়েছে সব ধরনের নির্বাচনী প্রচারণা কাজ। 23 ডিসেম্বর থেকে 9 জানুয়ারি পর্যন্ত ধানের শীষের পক্ষে জনরায় আদায়ে সারা দেশ চষে বেরিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশের সংসদীয় নির্বাচনী ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ দিক প্রতিদ্বন্দ্বী দলগুলোর ঘোষিত ইশতেহার। দলীয় প্রধান হিসেবে এবারই প্রথম বিএনপির ইশতেহার ঘোষণা করেন তারেক রহমান। সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠিত করাই একমাত্র এই দেশ এবং জাতিকে রক্ষা করতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সবার আগে বাংলাদেশ স্লোগানে বিএনপির ইশতেহারে করব কাজ গর্ব দেশ এই প্রত্যয় জানিয়েছে দলটি। 5টি ভাগে বিভক্ত ইশতেহারে 9টি বিষয়কে গুরুত্ব দিয়েছে বিএনপি। মোট 51টি দফাকে প্রাধান্য দিয়ে আগামী 5 বছরের পরিকল্পনা তুলে ধরেছে দলটি। গার্মেন্টসের বাইরে আরো নতুন নতুন কতগুলো সেক্টরকে আমরা নিয়ে আসতে চাই। বিএনপির ইশতেহারে উল্লেখযোগ্য প্রতিশ্রুতির মধ্যে প্রধানমন্ত্রী পদের সময়সীমা 10 বছর ও তত্ত্বাবধায়ক সরকার পুনরায় চালু করা অন্যতম। এছাড়া $1 ট্রিলিয়ন অর্থনীতিতে দেশকে উন্নীত করা ও আঞ্চলিক নানা পণ্যের রফতানি সম্প্রসারণের কথা দিয়েছে বিএনপি। দলটির প্রধান অগ্রাধিকারে আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ এবং দুর্নীতির লাগাম টেনে ধরতে শক্ত অবস্থান গ্রহণ। প্রধান প্রতিশ্রুতির মধ্যে আরও আছে প্রাথমিক শিক্ষায় সর্বাধিক গুরুত্ব, ভাষা দক্ষতা উন্নয়ন, মেধাভিত্তিক সরকারি নিয়োগ নিশ্চিত করা, ক্রীড়াকে পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে গড়ে তোলা, বিচার ব্যবস্থার শতভাগ স্বাধীনতা নিশ্চিতে জুডিশিয়াল কাউন্সিল গঠন আর প্রতিহিংসামূলক আইনি প্রক্রিয়া দূর করতেও কাজ করার কথা বলেছে বিএনপি।
ইশতেহারে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড চালু, কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষক কার্ড এবং মানবিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের কথা বলা হয়েছে। নারীর ক্ষমতায়নে স্নাতকোত্তর পর্যন্ত অবৈতনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার কথা বলেছে বিএনপি। পররাষ্ট্রনীতির বিষয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে মনোযোগী হওয়ার কথা জানিয়েছে দলটি। সংসদে উচ্চ কক্ষ প্রবর্তন করতে চাই। দুর্নীতি দমন, আইনের শাসন ও জবাবদিহিতা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিএনপি, যার জন্য 1974 সালের বিশেষ ক্ষমতা আইন বাতিলের ঘোষণা দিয়েছে দলটির চেয়ারম্যান তারেক রহমানের মতে এই 3টি ইস্যু সমাধান করা না গেলে কোনো পরিকল্পনাই বাস্তবায়ন সম্ভব নয়। দুর্নীতি, আইনের শাসন এবং জবাবদিহিতা, আমরা যদি এই 3টির ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ না করি তাহলে আমরা আমাদের কোনো পরিকল্পনাকেই সফল করে গড়ে তুলতে পারবো না। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। বিভিন্ন সংসদীয় আসনের তথ্য উপাত্ত তুলে ধরার জন্য আমাদের সঙ্গে এখন যুক্ত হবেন সহকর্মী মনির হোসাইন। ধন্যবাদ যশোয়া, আপনাকে আবারও। আমরা আসলে বলছিলাম যে বিভিন্ন আসনের যে তথ্যগুলো সেগুলো জানাচ্ছিলাম সকাল থেকে এবং আপনাদের মাধ্যমে সারা দেশের যে তথ্যগুলো সেগুলো জানছিলাম। তো আমরা এর আগে যে এই তথ্যগুলো জেনেছি সেই তথ্যগুলো আবার একটু দেখে আসতে চাই। এবার একটু যেতে চাই ঢাকা বিভাগে। আবারও ঢাকার যে আসনগুলো নিয়ে আমরা কথা বলছিলাম, যে ঢাকার যে 20টি আসন রয়েছে সেই 20টি আসন নিয়েই মূলত সকাল থেকে জানাচ্ছিলাম। সেক্ষেত্রে ঢাকা 13 আসনের খবরও জানিয়েছি। এবার ঢাকা 14 আসন নিয়ে একটু জানাতে চাই। এটি মূলত যে সিটি কর্পোরেশন রয়েছে, ঢাকা সিটি উত্তর সিটি কর্পোরেশনের 7 থেকে 12 নম্বর এবং সাভার উপজেলার 2টি ইউনিয়ন নিয়ে গঠিত। এখানকার মোট ভোটার 4,56,044 জন এবং এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে 2,32,066 জন এবং নারী ভোটার রয়েছে 2,23,974 জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 4 জন এবং পোস্টাল ভোটার রয়েছে 5,301 জন। এখানে মোট 12 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের আলোচনায় যাওয়ার আগে একটু বলে রাখি, এই আসনটি বেশ আলোচিত, কারণ এখানকার যে প্রার্থীরা রয়েছেন তাদের যেই সৌহার্দ্যপূর্ণ আচরণ, ঠিক যেমনটা ঢাকা 9 আসনের ক্ষেত্রে বলেছিলাম, সেরকমই ঢাকা 14 আসনও তাদের যেই পারস্পরিক যেই সম্পর্ক, পারস্পরিক যে রাজনৈতিক সৌহার্দ্য, সে কারণে বেশ আলোচিত এই আসন। এই আসনে প্রার্থী হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী, অর্থাৎ 11 দলীয় যে ঐক্য রয়েছে, নির্বাচনী ঐক্য, সেই ঐক্যের প্রার্থী মীর আহমেদ বিন কাশেম। তিনি ব্যারিস্টার আরমান হিসেবে বেশ পরিচিত এবং তার যে সবচেয়ে বড় পরিচিতি, বিগত সরকারের আমলে দীর্ঘদিন গুমের শিকার হয়েছিলেন এবং আয়না ঘরে তিনি দিন কাটিয়েছেন দীর্ঘদিন এবং 5 আগস্ট যে পট পরিবর্তন, সেই পট পরিবর্তনের পর তিনি আয়নাঘর থেকে মুক্তি পান এবং তারপরে আরেকজন প্রার্থীর যদি দেখে আসতে চাই, সৈয়দ আবু বকর সিদ্দিক, স্বতন্ত্র প্রার্থী। তিনি বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। শেষে মুহূর্তে তাকে মনোনয়ন দেওয়া হয়নি, মনোনয়ন দেওয়া হচ্ছে বিএনপি থেকে সানজিদা ইসলাম তুলিকে। তিনি লড়ছেন মূলত ধানের শীষ প্রতীক নিয়ে। আর যেহেতু দলীয় মনোনয়ন পাননি, সেক্ষেত্রে দলে বিদ্রোহ করে বিদ্রোহী প্রার্থী হচ্ছেন, অর্থাৎ স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আবু বকর সিদ্দিক। তিনি ফুটবল প্রতীক নিয়ে লড়ছেন। যেটি বলছিলাম, সানজিদা ইসলাম তুলি, তিনিও যে গুমের শিকারের পরিবার, তার ভাই গুম হয়েছিলেন, এখনও পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। তো সেক্ষেত্রে বলা যাচ্ছে যে এই যে সানজিদা ইসলাম তুলি এবং ব্যারিস্টার আরমানের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ আচরণ, সেই আচরণের জন্য বেশ আলোচনায় এই ঢাকা 14 আসনটি। এবং তুলির ব্যাপারে যেটি আসলে বলা হচ্ছিল, যেহেতু আসলে তারা দুজনই যে গুমের শিকার এবং তাদের পরিবার গুমের শিকার, সেক্ষেত্রে তারা বিভিন্ন সময় বলছিলেন যে যেই নির্বাচিত হন না কেন গুমের যে শিকার পরিবারগুলো আছে তাদের নিয়ে কাজ করবেন এবং যারা এখনও তাদের যে পরিবারের সদস্যদের ফিরে পাননি, স্বজনদের ফিরে পাননি, তাদের ফিরে পাওয়ার জন্য যেসব ব্যবস্থা সেসব করবেন এবং সেসব প্রতিশ্রুতিও তারা দিচ্ছেন। তবে মূলত এখানে যে এই ভোটের সমীকরণটা যদি একটু বলতে চাই, ভোটের সমীকরণটা এখানে ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। যেহেতু বিএনপির প্রার্থী রয়েছে তুলি এবং দাঁড়িপাল্লার প্রার্থী রয়েছে ব্যারিস্টার আরমান, সেক্ষেত্রে স্বতন্ত্র যে প্রার্থী রয়েছে তিনিও বেশ পরিচিত এবং বিএনপির যে স্থানীয় নেতাকর্মীরা আছেন তাদের মধ্যেও তার একটি আলাদা জনপ্রিয়তা আছে। সেক্ষেত্রে আসলে যে
ত্রিমুখী লড়াই, সেই ত্রিমুখী লড়াইয়ের কিন্তু আভাস পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে কার চেয়ে কে বেশ এগিয়ে সেটি আসলে যে ব্যালট, সেই ব্যালটেই জবাব পাওয়া যাবে। ঠিক আগ মুহূর্তে আসলে এককভাবে বলা যাবে না যে দাঁড়িপাল্লা কিংবা ধানের শীষ কেউ এগিয়ে আছে কিংবা কেউ এককভাবে বিজয় হবে, সেসব আসলে বলা যাচ্ছে না, সেটি বলা যাবে না। কারণ তাদের যে তিনজনেরই আলাদা আলাদা ভোট ব্যাংক রয়েছে, সেই ভোট ব্যাংকের দিকেই নজর রাখতে হবে। তারপরই আসলে বলা যাবে তাদের যেই সমীকরণ, সেই সমীকরণ, এবং তারাও যেই শুধু গুম খুনের যেই প্রতিশ্রুতি দিচ্ছেন সেটিও না, যে গুমের শিকার পরিবারদের পাশাপাশি তাদের যেই এলাকাগুলো রয়েছে সেসব এলাকার উন্নয়নের বিষয়ে নানা প্রতিশ্রুতি দিয়েছেন। এবং তারা যেটি আসলে বলছিলেন, তারা নির্বাচিত হতে পারলে তাদের যেই আসন রয়েছে সেখানে তারা যে রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রেখেছে প্রচারণার সময়, পরবর্তীতেও তারা তাদের যেই সৌহার্দ্যপূর্ণ আচরণ, সেই আচরণ তারা বজায় রাখবে। তো মোটামুটি এখনকার মতো এই ছিল আমার কাছে যেই তথ্য উপাত্ত, সেগুলো আমরা আবারও যেতে চাই যশোয়ার কাছে। যশোয়া। মনির, আপনাকে ধন্যবাদ ঢাকা 14 আসনের অনেক তথ্য উপাত্ত আমাদেরকে জানানোর জন্য। আপনার কাছে আবারও ফিরবো অন্যান্য কোনো সংসদীয় আসন নিয়ে তথ্য উপাত্ত জানার জন্য। দেশ পরিচালনায় তরুণদের প্রাধান্য, নারীর কর্মসংস্থান, নিম্ন আয়ের মানুষের জন্য স্বল্প মূল্যে আবাসনকে অগ্রাধিকার দিয়ে ইশতেহার ঘোষণা করেছে জামায়াত। এছাড়া সব ধর্মের সমমর্যাদা প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার করেছে দলটি। গুরুত্ব পেয়েছে ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ ও ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। জামাতের ইশতেহারে 41টি ভিশনকে সামনে রেখে 26টি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে। নাজমুস সালেহির রিপোর্ট। একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশের ইশতেহার স্লোগানে গত 4 ফেব্রুয়ারি নির্বাচনী ইশতেহার প্রকাশ করে বাংলাদেশ জামাত ইসলামী। এই প্রথমবারের মতো পূর্ণাঙ্গ নির্বাচনী ইশতেহার ঘোষণা করল দলটি। 41টি ভিশনকে সামনে রেখে 26টি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে জামাতের ইশতেহারে, যার মাঝে আছে রাষ্ট্র কাঠামো, শিল্প, অর্থ, স্বাস্থ্য, কৃষি, পররাষ্ট্র নীতিসহ রাষ্ট্রের মৌলিক বিষয়গুলো। ইশতেহারে নারীদের জন্য ব্যাপক কর্মসংস্থানের অঙ্গীকার করেছে জামাত। বলা হয়েছে মাতৃত্বকালীন সময়ে কর্মজীবী মায়েদের সম্মতিতে কর্মঘণ্টা 5 ঘণ্টা নির্ধারণের কথা। মন্ত্রিসভায় নারীদের অংশগ্রহণের কথা বলা হয়েছে ইশতেহারে। দরিদ্র শিক্ষার্থীদের মাসে 3000 টাকা সহায়তা আর স্নাতক পর্যন্ত নারী শিক্ষার্থীদের খরচ বহনের প্রতিশ্রুতি আছে ইশতেহারে। বদরুন্নেসা ইডেন ও হোম ইকোনমিক্স কলেজকে একীভূত করে বিশ্বের বৃহৎ নারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা জানিয়েছে জামাত। কর্মসংস্থান সৃষ্টিকে গুরুত্ব দেওয়া হয়েছে জামাতের ইশতেহারে। শ্রমশক্তি রফতানি করতে দক্ষতা তৈরি ও বছরে 50 লাখ জনশক্তি রফতানির উদ্যোগের কথা বলছে দলটি। এছাড়া সরকারি চাকরির আবেদন বিনামূল্যে আর প্রবাসে কেউ মারা গেলে সরকারি খরচে তার মরদেহ দেশে আনার প্রতিশ্রুতি দিয়েছে জামাত। দেশ পরিচালনায় তরুণদের অগ্রাধিকার দিয়ে বলা হয়েছে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে তরুণদের নিয়ে মন্ত্রিসভা গঠন করা হবে। জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি প্রবর্তনের কথা জানিয়েছে দলটি। 2030 সালের মধ্যে ভেজাল মুক্ত নিরাপদ খাদ্যের প্রতিশ্রুতি দিয়েছে জামাত। বলা হয়েছে ভারসাম্যপূর্ণ পরিবেশ সৃষ্টিতে 3-0 নীতি বাস্তবায়ন করবে তারা, যার মধ্যে আছে পরিবেশগত অবক্ষয়, বর্জ্য ও বন্যা ঝুঁকি শূন্যের কোঠায় নামিয়ে আনা। 5 বছরের নিচে সকল শিশু ও 60 বছরের উপরে বয়স্ক নাগরিকদের বিনামূল্যে চিকিৎসা সেবার প্রতিশ্রুতি রয়েছে জামাতের ইশতেহারে। দেশের প্রতিটি জেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করার কথা বলছে দলটি। জামাতের ইশতেহারে অঙ্গীকার করা হয়েছে দুর্নীতিমুক্ত সমাজ ও মানবিক রাষ্ট্র কাঠামো বাস্তবায়নের। জামাত বলছে প্রতিশ্রুতিগুলো তাদের রাজনৈতিক এজেন্ডা নয়, বরং রাষ্ট্র নির্মাণের দলিল। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। আবারও জানবো ভোটের সবশেষ প্রস্তুতির খবর। যাচ্ছি সহকর্মী ইমদাদুল হকের কাছে। ইমদাদ, আমাদের সহকর্মীদের মাধ্যমে জানাবেন যে ভোটের যে সরঞ্জামাদি আছে সেটি প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানোর অগ্রগতি কতদূর, নিরাপত্তা ব্যবস্থা কতদূর? জি, আমরা এর আগে রাজধানীতে নিরাপত্তা প্রস্তুতি এবং ভোটের প্রস্তুতি সম্পর্কে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন। এই মুহূর্তে আমরা বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় যারা রয়েছেন আমাদের সহকর্মীরা, তাদের কাছে আমরা যেতে চাই। সেখানে আসলে নির্বাচনী প্রচারণা তো বন্ধ, নির্বাচনী যে প্রস্তুতি সেটা আসলে কেমন হচ্ছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন রয়েছে সেটি আমরা জানানোর চেষ্টা করব।
ভোট উপলক্ষে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। এই মুহূর্তে রাজশাহীতে আছেন সহকর্মী মওদুদ রানা, খুলনায় আব্দুল্লাহ মামুন রুবেল এবং সাতক্ষীরায় আছেন মমতাজ আহমেদ বাপি। সরাসরি প্রথমে আমরা যাব রানার কাছে। ভোটাররা তাদের যে রায়, যে উপকরণগুলোর মাধ্যমে প্রদান করবেন সেই উপকরণ অর্থাৎ ব্যালট, স্বচ্ছ ব্যালট বাক্স, অমোছনীয় কালি, সিল, এসব উপকরণগুলো প্রস্তুত করা হচ্ছে কেন্দ্র এবং যে ভোট কক্ষগুলো রয়েছে সেগুলোর জন্য। সেটির প্রস্তুতি শেষ হলেই বিতরণ শুরু হবে। আমরা দেখছি যে এখানে প্রিজাইডিং অফিসাররা যারা রয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা অপেক্ষা করছেন এবং সহকারী প্রিজাইডিং যারা রয়েছেন তারাও অপেক্ষা করছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তারা বলছেন যে অল্প কিছুক্ষণের মধ্যে অর্থাৎ 12টার দিকে এটি বিতরণ শুরু হবে এবং প্রতিটি কেন্দ্রে 4 জন পুলিশ সদস্য এবং 13 জন আনসার সদস্য তাদের যে উপকরণগুলো রয়েছে সেই উপকরণগুলো নিয়ে যাবেন, ভোট কেন্দ্র প্রস্তুত করবেন এবং বিকেলের মধ্যেই তাদের যে প্রস্তুতি সেটি সম্পন্ন হবে, এমনটি আমাদেরকে বলছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। আমরা যেটি জানতে পেরেছি, রাজশাহী জেলায় 778টি ভোট কেন্দ্র রয়েছে এবং এই 6টি সংসদীয় আসনের প্রত্যেকটি উপজেলা থেকে এই ভোটের যে উপকরণগুলো রয়েছে সেগুলো বিতরণ করা হবে এবং বিতরণের পরপর দুপুর পর্যন্ত সেগুলো এখানে বিতরণ করা হবে। দুপুরের পর থেকেই কেন্দ্রগুলো প্রস্তুত করা হবে আগামীকালের ভোট গ্রহণের জন্য। রাজশাহীর যে 778টি ভোট কেন্দ্র রয়েছে এর মধ্যে 493টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র এবং বেশিরভাগ ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো কিন্তু রয়েছে চর এলাকায়। চর এলাকার যে উপকরণগুলো রয়েছে সেগুলো আসলে আগে নিয়ে যাওয়া হবে এবং তার জন্য যে পিকআপ রয়েছে, ছোট ছোট যে ভুটভুটি গাড়িগুলো রয়েছে, ট্রাক রয়েছে, সেগুলো প্রস্তুত করা হয়েছে, সেগুলোতেই আসলে সব মালামাল নিয়ে যাওয়া হবে এবং রিটার্নিং কর্মকর্তা যেটি বলেছেন যে তারা দুপুরের মধ্যেই এই বিতরণ প্রক্রিয়া শেষ করবেন এবং নির্বিঘ্নে সুন্দরভাবে যাতে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছায় সে ব্যাপারে তারা মনিটরিং করছে। আপনাকে জানিয়ে রাখি যে এই যে প্রত্যেকটি কেন্দ্র সেখানে 4 জন করে পুলিশ সদস্য, 13 জন আনসার সদস্য থাকবেন এবং রাজশাহীতে মোট 17,000-এর মতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য থাকবেন। এর মধ্যে সবচেয়ে বেশি সদস্য থাকবেন আনসার, সেই সংখ্যাটি 10,000-এর মতো এবং এখানে 1,100-র মতো সেনা সদস্য থাকবেন এবং একই সাথে র্যাব, বিজিবি তারা নিয়োজিত রয়েছেন এবং তারা এখন টহল করছেন এবং কিছুক্ষণের মধ্যেই তারা কেন্দ্রে যাবেন। আমরা এখন ভোটের যে উপকরণ সেটি বিতরণের খবর জানবো খুলনা থেকে। সেখানে রয়েছেন আমার সহকর্মী আব্দুল আল মামুন রুবেল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের এখন কিন্তু একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পৌঁছানোর জন্য বা নির্বাচনী সামগ্রী কিন্তু এখন খুলনা সার্কিট হাউস ময়দান থেকে দেয়া হচ্ছে। এর মধ্যে এই প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। এখান থেকে আসলে আমরা দেখেছি খুলনা 2 আসন অর্থাৎ খুলনা মহানগরের একটি গুরুত্বপূর্ণ আসন, এই আসনের যে 157টি ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্রের যে নির্বাচনী সামগ্রীগুলো রয়েছে এর মধ্যে ব্যালট বক্স, এছাড়াও অমোচনীয় কালি, প্যাড সহ যে সামগ্রীগুলো রয়েছে সেগুলো কিন্তু একজন সহকারী প্রিজাইডিং অফিসারের কাছে ওই কেন্দ্রের বুঝিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি সেটি আসলে কেন্দ্রে পৌঁছানোর জন্য কিন্তু যানবাহনগুলো এখানে আসলে উপস্থিত হয়েছে এবং তার সঙ্গে নিরাপদ যাতে এটি এসে পৌঁছাতে পারে কেন্দ্রে তার জন্য কিন্তু পুলিশ সদস্য এবং আনসার সদস্যরা রয়েছেন এবং এখানে কিন্তু আনসার সদস্যরা সকাল থেকে এখানে আসলে উপস্থিত হয়েছেন এই সার্কিট হাউস মাঠে সব সামগ্রী গ্রহণের জন্য এবং শেষ মুহূর্তের যে নির্দেশনাগুলো রয়েছে সেই নির্দেশনাগুলো কিন্তু আসলে এখানে বুঝিয়ে দেওয়া হচ্ছে এবং এখান থেকে কিন্তু সেই নির্দেশনাগুলো নিয়ে যারা আনসার সদস্য রয়েছেন প্রতিটি কেন্দ্রে কিন্তু 13 জন করে, সাধারণ কেন্দ্রে 13 জন করে আনসার সদস্য উপস্থিত থাকার কথা রয়েছে, দায়িত্ব পালন করার কথা রয়েছে। পাশাপাশি যে অন্যান্য যে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ আসন রয়েছে সেখানে কিন্তু এই সংখ্যা আরো বাড়বে। সেখানে আসলে তাদের কি ধরনের দায়িত্ব পালন করতে হবে তার সর্বশেষ নির্দেশনা কিন্তু এখান থেকে এই সার্কিট হাউস মাঠ থেকে এখন এই যে নির্বাচনী সামগ্রী দেওয়া হচ্ছে সেই জায়গা কিন্তু আসলে তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। যারা আসলে নেতৃত্ব পর্যায়ে রয়েছেন বা আনসারের দায়িত্বে রয়েছেন তারা কিন্তু আসলে এটি আসলে বুঝিয়ে দিচ্ছেন এবং এর মধ্যে কিন্তু যে সামগ্রীগুলো দেওয়া হবে সেগুলো কিন্তু জেলা রিটার্নিং কর্মকর্তা বা জেলা প্রশাসক তিনি কিন্তু নিজ হাতে এটি আনুষ্ঠানিকভাবে দেওয়া শুরু করেছেন বা শুরু করছেন এবং এইটা নিয়ে আসলে বলা যায় যে সবকিছু মিলে এখানে কিন্তু একদম নির্বাচনের যে প্রস্তুতি সেটি কিন্তু একদম একেবারে নির্বাচনী আবহ তৈরি হয়েছে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে নির্বাচনের নির্বাচনের প্রস্তুতির সবশেষ খবর। আমরা একটু যাব সাতক্ষীরায়, সেখানকার খবর জানাবেন সহকর্মী মমতাজ আহমেদ বাপি। আমি এখন আছি সাতক্ষীরার সদর উপজেলা পরিষদের সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে। এই সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে 140টি কেন্দ্রে প্রিজাইডিং অফিসাররা
তাদের স্ব কেন্দ্রের জন্য ব্যালট বাক্স সহ ব্যালট ও সরঞ্জামাদি গ্রহণ করছেন এবং তারা বিভিন্ন ভ্যানে এবং মাহেন্দ্রে করে নিয়ে যাচ্ছে কেন্দ্রে এবং তাদেরকে সঙ্গে নিরাপত্তার দায়িত্বে রয়েছে পুলিশ এবং আনসার ব্যাটালিয়ানের সাথে ট্র্যাক আরো রোডের যে টহল রয়েছে বিজিবি, সেনাবাহিনী এবং র্যাবের দল এখান থেকে বিশেষ নিরাপত্তার সাথে কেন্দ্রে নিয়ে যাচ্ছে প্রিজাইডিং অফিসার ও সঙ্গে রয়েছে পোলিং অফিসাররা। তারা আজকে সারা রাত তারা এই ভোট বাক্স এবং ভোটের ব্যালট নজরদারিতে রাখবে। কাল সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হবে। ভোট গ্রহণ এর ব্যাপারে সকল প্রস্তুতি সম্পন্ন বলে জানিয়েছে সাতক্ষীরা রিটার্নিং অফিসার আফরোজা আক্তার আমাদেরকে জানিয়েছে সেনাবাহিনী, র্যাব, বিজিবি সহ আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি নিরাপত্তার সাথে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ সংসদ নির্বাচনের এই আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল প্রস্তুতি সম্পন্ন এবং সকল কেন্দ্রই সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে রিটার্নিং অফিসার। এই ছিল সাতক্ষীরার নির্বাচনের আগের দিনের সর্বশেষ। আমাদের সহকর্মীরা যোগ দিয়েছিলেন সাতক্ষীরা থেকে মমতাজ আহমেদ বাপ্পি এবং এর আগে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন খুলনা থেকে আব্দুল আল মামুন রুবেল এবং তার আগে রাজশাহী থেকে যোগ দিয়েছিলেন মওদুদ রানা। তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে নির্বাচনী সরঞ্জাম আদি সেগুলো পৌঁছে যাচ্ছে এবং প্রিজাইডিং অফিসার যারা রয়েছেন তারা সেগুলো গ্রহণ করছেন এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারাও তৎপর রয়েছেন এবং সব মিলিয়ে এখন পর্যন্ত উৎসব মুখর পরিবেশ রয়েছে। সকাল থেকে আমাদের সহকর্মীদের মাধ্যমে সেটি দেখছিলাম যে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক, উৎসব মুখর রয়েছে। আপনার কাছে আবারও আসবো ইমদাদ। আমরা নির্বাচনের প্রার্থীদের নিয়ে কিছু তথ্য জানাতে চাই। দরজায় কড়া নাড়ছে ভোট, শেষ মুহূর্তে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ও তাদের সমর্থকদের নিয়ে উৎকণ্ঠা তুঙ্গে। অনেক আসনে শক্তিশালী বিদ্রোহী প্রার্থীদের প্রভাব ভাবাচ্ছে দলকে। এছাড়া এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত অনেককে জনপ্রিয়তাও দিয়েছে। আয়েশা সিদ্দিক, সামিয়া রিপোর্ট। সবাই বলো দরজায় কড়া নাড়ছে জাতীয় নির্বাচন। বাকি আর মাত্র একটি দিন। শেষ সময়ে সব দল ও স্বতন্ত্র প্রার্থী ও তাদের সমর্থকদের উৎকণ্ঠা তুঙ্গে। তবে বিভিন্ন এলাকায় স্বতন্ত্র প্রার্থীদের জনসমর্থন ভাবাচ্ছে দলগুলোকে। কোনো কোনো আসনের দলীয় প্রার্থীর বিপক্ষে জোরে সোরে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন দল বহির্ভূত স্বতন্ত্র প্রার্থীরা। ব্যারিস্টার রুমিন ফারহানা দীর্ঘদিনের রাজনৈতিক পরিচিতি ও স্থানীয় সমর্থনকে কাজে লাগিয়ে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। বিএনপি থেকে এই আসনটিতে জোটের শরিক জামিয়ত ওলামায়ে ইসলামকে দেয়া হয়। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েই মাঠে নামেন রুমিন ফারহানা। এবার পটুয়াখালী 3 আসন থেকে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হয়ে নির্বাচনের মাঠে নুরুল হক নূর। বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাসান মামুন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, হাসান মামুনের স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক এবং নিজস্ব প্রচারণা কৌশলের কারণে এই আসনে ভোটের ফলকে প্রভাবিত করতে পারে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ছিলেন ডাক্তার তাসনিম জারা। তবে দল থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা 9 আসন থেকে ফুটবল প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন। জারার নির্বাচনের মাঠে থাকা ভোটের সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। বিগত 1 বছরের মধ্যে তাসনিম জারা তরুণ ও মধ্যবিত্ত ভোটারদের মধ্যে পরিচিত মুখ হয়ে দাঁড়িয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সক্রিয়তা ও নাগরিক অধিকার ভিত্তিক বক্তব্য ভোটারদের একটি অংশকে আকৃষ্ট করেছে। অনেকেই তাকে গতানুগতিক রাজনৈতিকদের মধ্যে বিকল্প হিসেবে দেখছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাইফুল আলম নীরব ঢাকা 12 আসনে নিজের রাজনৈতিক পরিচিতি ও নির্বাচনী বার্তা নিয়ে লড়াই করছেন। দীর্ঘ ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতা হিসেবে কাজ করছেন তিনি। তবে দলীয়ভাবে মনোনয়ন না পেয়ে ফুটবল প্রতীকে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দীর্ঘ রাজনৈতিক কর্মকাণ্ড ও এলাকাভিত্তিক সম্পর্ক তাকে ভোট ব্যাংক সৃষ্টি করতে সাহায্য করতে পারে বলে মত দেন বিশ্লেষকরা।
রাজনৈতিকভাবে টাঙ্গাইল ৫ আসনটিতে প্রার্থী ৪৭ জন। এই আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। স্বতন্ত্র প্রার্থী হিসেবে হরিণ প্রতীকে নির্বাচন করছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল। দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাকে বহিষ্কার করা হয়। তবে স্বতন্ত্র হলেও ফরহাদ ইকবালকে জনপ্রিয় ও শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করছেন স্থানীয়রা। এক সময়ের বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ থানা আহ্বায়ক সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু এবারে নির্বাচনে ঢাকা ১৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। দীর্ঘদিন রাজনীতিতে যুক্ত থাকায় ভোটারদের কাছে তিনি পরিচিত মুখ। দলীয় সমর্থন না থাকলেও ভোটের ফলে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষক। নাটোর ১ আসন থেকে স্বতন্ত্র হিসেবে লড়ছেন অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু। নির্বাচনী প্রচারণার সময় বিএনপি সমর্থকদের সঙ্গে টিপুর সমর্থকদের সংঘর্ষ হয়। এতে এলাকায় ২ প্রার্থীর ভাবমূর্তি সংকটে পড়ে। তবে টিপুর নির্বাচনী জনসভায় নির্দলীয় বার্তা সাধারণ মানুষকে আকৃষ্ট করেছে বলে মনে করেন বিশ্লেষক। আসন্ন নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে কৌশলগত নানা সমীকরণ মেলানো হচ্ছে। অনেক আসনে বিএনপির শক্তিশালী বিদ্রোহী প্রার্থীদের প্রভাব ভাবাচ্ছে দলটিকে। এছাড়াও বিভিন্ন দল থেকে বের হয়ে এককভাবে নির্বাচন করার সিদ্ধান্ত অনেককে জনপ্রিয়তা দিয়েছে। তবে দেখার পালা শেষ হাসি হাসবে কে। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। আবারও জানবো বিভিন্ন ভোট কেন্দ্রের বা বিভিন্ন সংসদীয় আসনের ভোট উপলক্ষে সবশেষ পরিস্থিতি। যাচ্ছি সহকর্মী ইমদাদুল হকের কাছে। ইমদাদ, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? জানাবেন যে সবগুলো কেন্দ্রে কেন্দ্রে কি ভোটের যে সরঞ্জাম সেগুলো পাঠানোর কাজ হয়েছে কিনা? এখনো পর্যন্ত আমাদের সহকর্মীরা, এর আগে আমরা রাজশাহীতে আমাদের সহকর্মীরা সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন এবং সাতক্ষীরা থেকে জানাচ্ছিলেন এবং আমাদেরকে খুলনা থেকে জানাচ্ছিলেন যে এখন পর্যন্ত একেবারে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে এরকম নয়। সাতক্ষীরাতে আমরা যেটি দেখেছি যে প্রিজাইডিং অফিসার নির্বাচনী সরঞ্জামাদি তিনি গ্রহণ করছেন এবং সেটি নিয়ে তিনি আসলে নির্বাচনী বা কেন্দ্রে তিনি যাবেন। এই মুহূর্তে আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গায় আছে, অন্যান্য জায়গায় নির্বাচনী সরঞ্জামাদি আসলে পৌঁছে গেছে কিনা সে বিষয়েই আমরা জানার চেষ্টা করব। কাল ভোট উপলক্ষে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জাম। এই মুহূর্তে আমরা মুন্সিগঞ্জে যেতে চাই, সেখানে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল, সিলেটে অপু মনিক এবং জামালপুরে আছেন জাহাঙ্গীর আলম। সরাসরি প্রথমেই যাব উজ্জ্বলের কাছে। নির্বাচন, এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কিন্তু এই মাঘের ভোট থেকে আমরা লক্ষ্য করছি যে উপজেলা সদরগুলোতে এই ভোট কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু ব্যালট পেপার সহ অন্যান্য যে নির্বাচনী উপকরণ সেগুলো নেবার জন্য অপেক্ষা করছেন এবং দলে দলে কিন্তু দেওয়া হচ্ছে। এবং মুন্সিগঞ্জে যে 469টি কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু প্রায় 10,000 কর্মকর্তা দায়িত্ব পালন করছেন এবং তার মধ্যে যে 469 জন প্রিজাইডিং অফিসার তার নেতৃত্বে কিন্তু এইসব উপকরণ দেওয়া হচ্ছে। এবং এই মুন্সিগঞ্জে যে 3টি আসন রয়েছে সেই 3টি আসনে কিন্তু 1,500 পুলিশ, 19টি টিমে সেনাবাহিনীর সদস্য এবং 10 প্লাটুন বিজিবি সহ প্রায় 8,500 আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কিন্তু মাঠে রয়েছে এবং নদী বেষ্টিত এলাকা সহ নানা কারণে কিন্তু এখানে বিমান বাহিনীর প্রায় 50 সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া কোস্টগার্ড রয়েছে। প্রত্যেকটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন নিশ্চিত করা হয়েছে। তারা বলছেন যে দুর্গম এলাকা এবং এইখানকার যে ভৌগোলিক কারণে সব নানা কারণে কিন্তু এই মুন্সিগঞ্জে নির্বাচনে নানা চ্যালেঞ্জ থাকতে পারে, সেখানে কিন্তু নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং এখানে যাতে উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পারেন। আপনারা জানেন যে মুন্সিগঞ্জের 3টি আসনই কিন্তু নানা কারণে আলোচিত এবং এখানকার যে 3টি আসন সেখানে যে 19 জন প্রার্থী রয়েছেন তার মধ্যে মুন্সিগঞ্জ সদর কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সদর গজারিয়া মিলে যে আসনটি সেখানে কিন্তু স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন যে ফুটবল প্রতীক তার সঙ্গে কিন্তু ধানের শীষের প্রতীকের কামরুজ্জামান রতনের যে হাড্ডাহাড্ডির লড়াই, সেই লড়াইয়ের সঙ্গে কিন্তু 11 দলীয় জোটের যে নূর হোসেন নুরানি রিক্সা প্রতীক নিয়ে তিনি মূল লড়াইয়ে অবতীর্ণ হওয়ার চেষ্টা করছেন। একই সঙ্গে মুন্সিগঞ্জ 1 আসনে যে বিএনপির প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহ ধানের শীষের সঙ্গে কিন্তু ফুটবল প্রতীকের মমিন আলীর হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। আর মুন্সিগঞ্জ যেতে 2 আসন পদ্মাপাড়ে সেখানে কিন্তু বিএনপির অবস্থান অনেকটা ভালো, সেখানে 11 দলীয় জোটের এনসিপি যে শাপলাকলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবকিছু মিলিয়ে কিন্তু এই আগামীকালের নির্বাচন ঘিরে একটা বিশেষ পরিবেশ বিরাজ করছে। তো এই ছিল মুন্সিগঞ্জের নির্বাচনের সবশেষ। আমরা চলে যাব সিলেটে খবর জানতে, সেখানে রয়েছেন সহকর্মী অপু বণিক।
দেখুন, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু আজকে সকালে সিলেটের 6টি আসনের মধ্যে কিন্তু একটি সাজ রব আমরা লক্ষ্য করছিলাম এবং যেমনটি দেখছেন এই মুহূর্তে আমি আসলে 6টি আসনের মধ্যে সিলেটের যে গুরুত্বপূর্ণ যে আসনটি রয়েছে সেটি হচ্ছে 3 এবং আমি দক্ষিণ সুরমা উপজেলার যে সহকারী রিটার্নিং অফিসারের যে কার্যালয়টি আছে সেই কার্যালয়ে আছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু নির্বাচনের যে সরঞ্জামাদি রয়েছে সেই সরঞ্জামাদি কিন্তু বিতরণ প্রক্রিয়া শুরু হবে। ইতিমধ্যেই কিন্তু সকলেই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং যেমনটি আমরা দেখছিলাম যে সকাল থেকে বিজিবি, র্যাব এবং পুলিশ সদস্যরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং যে নির্বাচনী যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো কিন্তু বিতরণ প্রক্রিয়া শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। এবং আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যেহেতু এই মুহূর্তে আমরা দক্ষিণ সুরমা উপজেলার আছি, এখানে কিন্তু ৭৯টা কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ হবে এবং 1 থেকে 16টি কেন্দ্রের সহকারী রিটার্নিং অফিসার স্বর্ণালী চক্রবর্তী এবং 63টি কেন্দ্রে সহকারী রিটার্নিং অফিসার ইউএনও দক্ষিণ সুরমা উপজেলার তিনি কিন্তু দায়িত্ব পালন করবেন এবং কিছুক্ষণের মধ্যেই যেহেতু নির্বাচনী যে সরঞ্জাম রয়েছে সেগুলো কিন্তু কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ৭৯টা কেন্দ্রে কিন্তু সরবরাহ করা হবে। এবং এই মুহূর্তে নির্বাচনের খবর জানতে আমরা চলে যাব আরেক জায়গায়, জামালপুরে। সেখানে আছেন আমার সহকর্মী জাহাঙ্গীর আলম। আপনি জানেন যে জামালপুরের ২১,৩৫,০৯৮টি ভোটের 5টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে মাত্র কয়েক ঘন্টা অপেক্ষা। ইতিমধ্যেই কিন্তু প্রার্থীরা তাদের নির্বাচনী যে প্রচারণা এটি কিন্তু গতকালকেই শেষ হয়েছে। এখন প্রস্তুতি চলছে প্রশাসনের। আপনি জানেন যে ইতিমধ্যেই প্রশাসন তাদের নির্বাচনী ভোট কেন্দ্রগুলিতে কিন্তু তাদের সরঞ্জাম পাঠানোর জন্য সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছে। ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর যেমন সেনাবাহিনী, র্যাব, পুলিশ এবং আনসার সবগুলি কিন্তু ইতিমধ্যেই তারা নিয়োজিত করেছেন স্ব ভোট কেন্দ্রে। এবং আপনি জানবেন যে জামালপুরে যারা ভোটার তারা কিন্তু দেশের বাইরে থেকে কিন্তু ইতিমধ্যে তাদের নির্বাচনী এলাকায় এসে উপস্থিত হয়েছেন। তো এই ছিল জামালপুর থেকে নির্বাচনী সর্বশেষ। জামালপুর থেকে জাহাঙ্গীর আলম এবং এর আগে সিলেট থেকে উপমনিক এবং তার আগে মুন্সিগঞ্জ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। তারা আমাদেরকে জানাচ্ছিলেন নির্বাচনী যে প্রস্তুতি সেই প্রস্তুতি সম্পর্কে জানাচ্ছিলেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা সে বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন। আমরা তারা অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতির কথা এখন পর্যন্ত আমরা শুনতে পাইনি। সব জায়গায় এখন পর্যন্ত উৎসবমুখর পরিবেশই বজায় রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তারা সজাগ রয়েছেন এবং তারা সেটি দায়িত্ব, তাদের যে দায়িত্ব সেটি তারা পালন করেছেন। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবারও যুক্ত হয়ে আপনার মাধ্যমে জানার চেষ্টা করব বিভিন্ন সংসদীয় আসনের খবর। আমরা জানি আগামীকাল 299টি সংসদীয় আসনে ইতিহাসে প্রথমবার জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে, গণভোট হচ্ছে এবং 51টি রাজনৈতিক দলের প্রার্থীরা এখানে অংশগ্রহণ করছেন। আছেন 275 জন স্বতন্ত্র প্রার্থী, এর মাঝে আছেন অনেক বিদ্রোহী প্রার্থী যারা তাদের নিজ নিজ রাজনৈতিক দল থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে এখানে নির্বাচন করছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবং বেশ কিছু আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে এবং শক্ত প্রতিদ্বন্দ্বী রয়েছে বেশ কিছু আসনে, বেশ কিছু প্রার্থীর। সেই তথ্য আমাদের সহকর্মী জানাবেন বিভিন্ন সংসদীয় আসনে কারা রয়েছেন প্রার্থী, কারা হেভিওয়েট প্রার্থী এবং সেই আসনগুলোতে আসলে কতজন ভোটার রয়েছেন, কতজন নারী ভোটার রয়েছেন, কতজন পুরুষ ভোটার রয়েছেন, সেই তথ্য জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী মনির হোসেন। যশো, আপনাকে আবারও ধন্যবাদ। আমরা আসলে যেটি জানাচ্ছিলাম বিভিন্ন আসনের যেই তথ্যগুলো আছে সেসব আপনাদের জানাচ্ছিলাম। আবারও একটু আপনাদেরকে নিয়ে যেতে চাই সেই তথ্যে। আমরা শুরুতেই যদি একটু দেখতে চাই, আমরা ঢাকার যেই আসনগুলো আছে সেই আসনগুলোর খবর জানাচ্ছিলাম। আমরা ঢাকার 14টি আসনের খবর জানিয়েছি, যে 20টি আসন রয়েছে সেই 20টি আসনের মধ্যে এখন আমরা ঢাকা 15 আসনের একটু তথ্য দেখে নিতে চাই। এটি মিরপুর এবং কাফরুলের যেই এলাকা সেই এলাকা নিয়ে গঠিত। এখানকার মোট ভোটার রয়েছে 3,51,718 জন। এদের মধ্যে পুরুষ ভোটার রয়েছে 1,79,616 জন। এর নারী ভোটার রয়েছে 1,72,098 জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 4 জন এবং পোস্টাল ভোটার রয়েছে 7,405 জন। এখানে মোট প্রার্থী রয়েছেন 5 জন, তবে 8 জন। এই 8 জন প্রার্থী থাকলেও এখানকার মূল যেই আকর্ষণ এবং যেই মূল প্রতিদ্বন্দ্বী সেটি বলা হচ্ছে জামাত এবং বিএনপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই যে আভাস সেটি পাওয়া যাচ্ছে। তবে এখানকার সবচেয়ে বড় যেই আকর্ষণ কিংবা বড় যে খবর সেটি যদি বলতে হয় সেটি হচ্ছে এই আসনেই লড়ছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি এই আসন থেকে লড়ছেন এবং তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী রয়েছেন মোহাম্মদ শফিকুল ইসলাম খান। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে
লড়ছেন এবং তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক আহ্বায়ক এবং এটি তার প্রথম অংশগ্রহণ। তিনি প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন এবং তারপরে আসলে যেটি বলছিলাম যে এই আসনের মূল যেই প্রতিদ্বন্দ্বী, তার সেই প্রতিদ্বন্দ্বী যদি একটু দেখে নিতে চাই যে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এই আসনের সবচেয়ে বড় আলোচনার বিষয়, যার কারণেই শুধু ঢাকা 15 আসনের ভোটার নয়, সারা দেশের মানুষের এবং তাদের দলীয়ভাবে যে নেতাকর্মীরা আছে তাদেরও নজর রয়েছে এই ঢাকা 15 আসনে, যেহেতু দলীয় প্রধান রয়েছে এখানে, যে দলীয় প্রধান এই আসনে লড়ছেন এবং দুই শফিক অর্থাৎ শফিকুর রহমান এবং শফিকুল ইসলাম যেই বিএনপির প্রার্থী রয়েছে, মূলত মোট 8 জন প্রার্থী থাকলো এই দুইজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে এবং মূল প্রতিদ্বন্দ্বী এই দুইজনকে ধরা হচ্ছে। যদিও গণ অধিকার পরিষদ, জাতীয় পার্টির প্রার্থীও এখানে রয়েছে এবং আমরা দেখেছি যে এই দুই প্রার্থী প্রচারণা শুরুর পর থেকে ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছেন এবং নানা প্রতিশ্রুতি দিয়েছেন এবং সেই প্রতিশ্রুতিগুলো আমরা শুনেছি এবং বিশেষ করে ঢাকা 15 আসনের যেই সমস্যা, বিশেষ করে যানজট এবং গ্যাস সমস্যা, এই সমস্যাগুলো নিয়ে দীর্ঘদিন যেই ভুগছেন, জলাবদ্ধতা নিয়ে ভুগছেন। সামান্য বৃষ্টি হলেও আমরা মিরপুর, কাফরুলের এই অঞ্চলগুলো আমরা দেখেছি জলাবদ্ধতায় ডুবে থাকতে। সেই সব জলাবদ্ধতা থেকে শুরু করে সব সমস্যা থেকে নিরসনের আশ্বাস দিচ্ছেন প্রার্থীরা। আমরা এরপর দেখতে চাই ঢাকা 16 আসন, এই 16 আসনটিও বেশ আলোচিত। সেই 16 আসনের রয়েছেন দুই প্রার্থী এবং 16 আসনেও বিএনপির প্রার্থী রয়েছে, জামাতের প্রার্থী রয়েছে, বিএনপির প্রার্থী রয়েছে আমিনুল হক, সাবেক ফুটবলার, তিনি তার প্রতিশ্রুতি দিচ্ছেন এবং জামাতের প্রার্থী রয়েছেন, জামাতের প্রার্থীতাও তাদের যে প্রতিশ্রুতি তারা দিচ্ছেন। এই ঢাকা 16 মূলত মিরপুরের যেই পল্লবী এবং মিরপুর 11 পল্লবী এই অংশগুলো নিয়ে গঠিত এবং এখানের যেই প্রার্থীরা রয়েছেন তারা আসলে মূল যেই প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন, এখানকার মূল যেই সমস্যা, বিশেষ করে গ্যাস সমস্যা, যোগাযোগ সমস্যা, মানে ত্রিমুখী সমস্যা, যেই সমস্যায় জর্জরিত পুরো ঢাকা 16 এবং সেই সব প্রার্থীগুলোতে আসলে প্রার্থীরা আছেন, সেসব সমস্যা সমাধানের আশ্বাস তারা দিচ্ছেন। এখানে বিএনপির প্রার্থী আমিনুল হক, তিনি দীর্ঘদিন ধরে আসলে এই আসন নিয়ে কাজ করছে এবং সবশেষ তিনি যখনই আসলে ধানের শীষের প্রতীক নিয়ে লড়ছেন তখনও আসলে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তার সে যে প্রতিশ্রুতি সেগুলো দিচ্ছেন। জামাতের প্রার্থী রয়েছে, জামাতের প্রার্থী আব্দুল বাতেন, তিনিও যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে এবং তার যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন এবং যেই তাদের যে ইশতেহারগুলো সেগুলো তুলে ধরছেন, সেই সঙ্গে গণভোটের প্রচার করছেন। গণভোটে হ্যাঁ ভোট দিলে কি হবে, না ভোট দিলে কি হবে, সেসবও তারা প্রচার করছেন। সেই সঙ্গে ইসলামী আন্দোলনের প্রার্থী রয়েছে, ইসলামী আন্দোলনের প্রার্থী রয়েছে সাইফুল, তিনিও এখানে হাত পাখা যে প্রতীক সেই প্রতীক নিয়ে লড়ছেন। সাইফুল ইসলাম তিনিও তার যেই নির্বাচনী ইশতেহার সেগুলো তুলে ধরছেন এবং তিনি তার যেই এজেন্ডাগুলো কিংবা তিনি নির্বাচিত হলে কি কাজগুলো করবেন সেগুলো করা হচ্ছে। শুরুতেই যদিও জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলনের মধ্যে একটি জোট হওয়ার সম্ভাবনা ছিল বা তারা জোটবদ্ধ ছিল, সেক্ষেত্রে এই ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাতে ইসলাম একবদ্ধ হয়ে নির্বাচন, পাশাপাশি বিএনপির বিরুদ্ধে যে লড়াই সেটির আভাস পাওয়া গেলেও সেই লড়াই কিন্তু এখন সেই লড়াই জমে উঠেছে। তিন প্রার্থী রয়েছে, 3 প্রার্থীর মধ্যে বিএনপি সমর্থিত আমিনুল হক, জামাত ইসলামের আব্দুল বাতেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সাইফুল ইসলাম, এই ত্রিমুখী লড়াইয়ের কিন্তু আভাস পাওয়া যাচ্ছে। যদিও বেশ সরগরম আমরা দেখেছি এই আসনে, নির্বাচনী প্রচারণা শুরু করে সব মিলিয়ে পুরো সরগরম রয়েছে ঢাকা 16 আসন। তো এই শেষ হাসিকে হাসে এই আসন থেকে, সেটির জন্য অপেক্ষা করতে হবে ব্যালটের যে রেজাল্ট, সেই রেজাল্ট পর্যন্ত। তো মোটামুটি এখন পর্যন্ত এই ছিল আমার কাছে ঢাকার যে কয়টি আসন, সেই আসনের প্রার্থী এবং ভোটারদের সবশেষ পরিসংখ্যান। অবশ্যই পরবর্তীতে আবারও জানিয়ে দেব অন্যান্য আসনের সবশেষ তথ্য। দেখছেন নির্বাচনের সময়, সঙ্গেই থাকুন।